আজকে আমরা লিও টলস্টয়ের 3 কোয়েশ্চেন নামক টেক্সটির সম্পূর্ণ মানে পড়ব এবং কিছু প্রশ্নের অ্যানালাইসিস করব এবং সাজেশন নিয়ে কয়েকটি কথা চর্চা করব। তো প্রথমেই আমরা বলি, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে ধন্যবাদ। তো চলো শুরু করি টেক্সট। তো প্রথমে যেটা বলতে হয়, লিও টলস্টয় একজন রাশিয়ার বিখ্যাত রাইটার, যিনি নোবেল প্রাইজ পাওয়ার মতো যোগ্য লোক ছিলেন, কিন্তু নোবেল প্রাইজ পাননি। কারণ যখন তিনি বেঁচে ছিলেন, তিনি মরেছেন 1910 সালে, তার সেই সময়টুকুতে যখন নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, মানে মূল কথা হলো যে 1900 সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়েছে, আর তিনি যখন বেঁচে ছিলেন তখন 10 বার নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এই সময়টুকুর মধ্যে রাশিয়ার সঙ্গে পশ্চিমের দেশগুলির মধ্যে একটি ঠান্ডা যুদ্ধ চলছিল, এই জন্য রাশিয়ার লেখককে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল না, যদিও তার নামটি বারবার নোবেল প্রাইজ পাওয়ার যে তালিকা, সেই তালিকায় উঠে এসছে, কিন্তু পাননি। তো ইনি বিখ্যাত রাইটার, তিনি নোবেল প্রাইজ পাননি তো কী হয়েছেন, কিন্তু ইনার অনেক কথা আছে যেগুলো বাস্তবে চলে। এবং এই কবিতার এই টেক্সটের মধ্যেও আমরা দেখব যে 3টে প্রশ্ন তিনি এখানে তুলেছেন, সে প্রশ্ন তিনটি আমাদের বাস্তবে সার্বিকভাবে প্রয়োজন যদি আমরা জীবনের সফলতা পেতে চাই। সর্বক্ষেত্রেই, তুমি একজন ছাত্র হও না কেন, বা একজন বিজনেসম্যান হও না কেন, বা একজন সফল লিডার হও না কেন, সর্বক্ষেত্রেই তোমার এই প্রশ্নগুলো যদি উত্তর খোঁজার চেষ্টা করি তাহলে আমরা সফলতা পাব। তো চলো আমরা শুরু করি টেক্সট। It once occurred to a certain jar, কোনো এক জারের কাছে এটা একবার মনে হয়েছিল, কোনো এক জারের কাছে এটা একবার মনে হয়েছিল that if he always knew the right time to begin everything, if he knew where the right people, who are the right people to listen to and whom to avoid. একবার কোনো জায়গায় একবার মনে হয়েছিল যে এটা যদি সে জানতো যে কোন সময়ে কাজ শুরু করাটা হবে সঠিক সময়, এবং কোন ব্যক্তিগুলো তার কথা শুনতে হবে এবং কোন ব্যক্তিগুলোকে অ্যাভয়েড করতে হবে। সব মানুষগুলোকেই তো ইম্পর্টেন্ট দিলে হয় না, ছোট্ট জীবনে কিছু মানুষকে গুরুত্ব দিতে হয়, কিছু এড়িয়ে চলতে হয়, তবে জীবনে সফলতা পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে কোন মানুষকে আমরা শুনবো এবং কোন মানুষকে এড়িয়ে চলবো, বা কোন সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় জীবনের, যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা সকলে সফলতা পাবো। তো above all, if he always knew that what was the most important thing to do, he would never fail in anything he might undertake. তাহলে কি হবে, যদি সে বুঝতে পারতো যে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং কোনটা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যদি সে বুঝতে পারতো তাহলে কোনো জিনিসেই সে কিন্তু ফেল হতো না, কোনো কাজেই সে ব্যর্থ হতো। নেভার ফেল, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। আন্ডারটেক কথার অর্থ কি? আন্ডারটেক কথার অর্থ যে কোনো কাজ দায়িত্ব নেওয়া। হ্যাঁ, আন্ডারটেকার মানে কোনো কাজে দায়িত্ব নিয়েছে, সেটাকে আন্ডারটেকার বলা হয়। তো তিনি যে কাজ দায়িত্ব নেবে, সে একজন জার, মানে দেশের রাজা হলে দেশের দায়িত্ব নিতে হবে, একজন ছাত্র হলে তার পড়ার দায়িত্ব নিতে হবে, একজন লিডার হলে দেশ চালানোর দায়িত্ব নিতে হবে। এইরকম যে কাজ, আমরা বিভিন্ন রকম প্রফেশনের সঙ্গে যুক্ত থাকি, সেরকম কাজ যদি আমরা নিই আর এই প্রশ্নগুলো উত্তর আমরা জানি, তাহলে আমরা কেউই ব্যর্থ হব না। যেমনটা যার ভেবেছিল তার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও সে একইভাবে সেটা প্রযোজ্য। তো আমরা এরপরে দেখো, অ্যান্ড দিস থট, কোন থটটা? দিস থট বলতে কোনটা না, এই যে চিন্তাটা, যে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা পেয়ে যাই তাহলে হয়তো আমার আর ব্যর্থতা হবে না, আমি কোনো জায়গায় ব্যর্থ হব না।
তো এই চিন্তাটাই ওনাকে কি করতো যে সবসময় তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াতো। হ্যাভিং অকার্ড টু হিম, তার কাছে ঘটার কারণেই হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, তার দেশের মধ্য দিয়ে সে একটা ঘোষণা চালানো, প্রোক্লেম করলো। প্রোক্লেম মানে ঘোষণা করা, প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা। দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, যে সে দেবে, হি উড গিভ মানে সে দেবে, এ গ্রেট রিওয়ার্ড, একটা বড় পুরস্কার দেবে, রিওয়ার্ড মানে পুরস্কার, টু এনিওয়ান, যে কোনো লোককে দেবে, হু উড টিচ হিম, যে তাকে শেখাবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য যথার্থ সময় কোনটা, রাইট টাইম কোনটা। আমি একজন ছাত্র আছি, তাহলে আমার কোন সময়টা ঠিক পড়ার প্রয়োজন। আমি একজন বিজনেসম্যান আছি, তাহলে বিজনেসটা কোন সময় করা প্রয়োজন। আমি একজন যার, আমার কাছে বছরের কোন সময়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরকম সে বুঝতে পেরেছিল যে সে যদি জানতে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় কোনটা, and who are the most necessary people, এবং সেই কাজের জন্য কারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লোক। and how he might know, এবং সে কি করে জানতে পারবে what was the most important thing to do, এবং কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে সে তা করা উচিত। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। পরের প্যারাগ্রাফে আছে, যখন সে ঘোষণা করেছিল তখন কি হলো, অল লার্ন পিপল, অ্যান্ড লার্ন পিপল মানে শিক্ষিত লোকেরা, কেম টু দ্য জার, আসলো জারের কাছে, রাজার কাছে চলে আসলো। বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, সবাই কি করলো, উত্তরগুলো বিভিন্ন জন দিল, যত মত তত পথ। শ্রী রামকৃষ্ণ পরমহংস বলে গেছেন যে যত মত তত মত, যতজন মানুষ থাকবে ততজন মতামত দেবে। তো এখানে যদি পণ্ডিতরা আসে, তো পণ্ডিতরা তাদের মতো বিভিন্ন রকম মতামত দিয়েছিল, সুতরাং উত্তরগুলো একই প্রশ্নের উত্তর বিভিন্ন রকম হয়। যেমন তোমরা পরীক্ষার সময় কি করো, একটা প্রশ্ন দেওয়া হয়, উত্তর এক একজনের এক এক রকম হয়, তো ঠিক তাই এক্ষেত্রেও সেই একই জিনিসটা ঘটল। তো in reply to the first question, প্রথম প্রশ্নের উত্তরে some side বলল, কেউ বলল that to know the right time for every action, যদি প্রত্যেকটা কাজের আমরা সময় জানতে চাই, one must draw up in advance, আগে থেকে কি করবে, ড্র আপ করবে। ড্র আপ মানে কি, যে আগে থেকে একটা নকশা করে নেবে। একটা কিসের নকশা করবে, এ টেবিল অফ ডেইজ, দিনগুলোর একটা তালিকা তৈরি করবে। টেবিল মানে এক্ষেত্রে তালিকা, দিনের তালিকা করবে, বা মাসের তালিকা করবে, বা ইয়ার্স মানে বছরের তালিকা করবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেই তালিকা অনুযায়ী সকলকে তাকে সারা জীবন বা সারা মাস ধরে বা সারা সময় ধরে, দিন ধরে সেই কাজটা করতে হবে। অনলি দাস, এইভাবেই said he, তারা বলল, could everything be done at its proper time, তাহলে সব কিছুই নির্দিষ্ট সময়ে করা যাবে। তাহলে প্রথমত এই পণ্ডিতরা যা বললো সেটাও ফেলা নয়, যে কোনো কাজে সফলতা পেতে গেলে একটা দিনের বা মাসের বা বছরের একটা তালিকা তৈরি করতে হবে, যে আমি কাজ কিভাবে করব, কিভাবে পড়াশোনা করব, কিভাবে আমি বিজনেস করব, এটার একটা তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এবং যদি আমরা চলতে পারি তাহলে আমরা সফলতা পাবো, এরকম করে মতামত দিয়েছিল এইসব পণ্ডিতরা। And others declared that it was impossible to decide beforehand the right time for every action, এবং তার মধ্যে একটা গ্রুপও ছিল, যে আর একটা দলও ছিল, তারা কি বলল, যে তারা ঘোষণা করলো যে ইট ওয়াজ ইম্পসিবল মানে এটা অসম্ভব, টু ডিসাইড মানে স্থির করা খুব কঠিন, বিফোর হ্যান্ড মানে আগে ভাগেই স্থির করা খুব কঠিন, দ্য রাইট টাইম যথেষ্ট সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের যে রাইট টাইম কি, যথার্থ সময়টা কি, সেটা কিন্তু নির্ধারণ করা ইম্পসিবল মানে অসম্ভব। বাট দ্যাট কিন্তু যেটা
not letting oneself be absorbed in idle pastime, one should always attend to all that was going on and then do what was most needful. তাহলে যদি আমরা আগে থেকেই নকশা না করতে পারি তাহলে কি করতে হবে? ওয়ান নট লেটিং oneself to be absorbed in idle pastimes. আইডল পাস্টাইম মানে অলসের মতো সময় কাটানো, এটুকু প্রথমে বুঝে নিই। অ্যাবসার্ড মানে সেই অলস সময় কাটানোতে যেন সে মগ্ন না হয়ে যায়, সেই কারণে যাতে একজন মানুষ সারাদিন অলস সময়ে কাটানোতে মগ্ন না হয়ে যায়, সেই কারণে সে একজন কী করবে তাহলে? ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। তাহলে একজন কী করবে? অলওয়েজ অ্যাটেন্ড করবে সমস্ত কাজগুলো যেগুলো তার আশেপাশে ঘটছে বা তার সঙ্গে চলছে, সেই সমস্ত কাজগুলোকে অ্যাটেন্ড করবে এবং তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় কোনটা সেটা সে করবে। অ্যান্ড দেন ডু, এবং তারপর করবে হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, যেটা সবচেয়ে মোস্ট নিডফুল, সবচেয়ে বেশি প্রয়োজন সেটা সে করবে। আদার্স এগেন, অন্যরা আবারও said, বলল দ্যাট যে হাউএভার, যাই হোক না কেন, হাউএভার অ্যাটেন্টিভ, যথেষ্ট অ্যাটেন্টিভ মানে মনোযোগীপূর্ণ, দ্য যার মাইট বি, যার হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা ঘটছে তার প্রতি। তার মানে কি, যা ঘটছে তার প্রতি যার যথেষ্ট অ্যাটেন্টিভ হলেও বা হোক না কেন বা হলেও কি হবে? It was impossible for one man to decide correctly the right time for every action. তুমি যথেষ্ট মনোযোগী হও না কেন যে কোনো কাজের প্রতি, তার সত্ত্বেও এটা অসম্ভব। It was impossible for one man, একটা মানুষের ক্ষেত্রে এটাই অসম্ভব, to decide correctly, সঠিকভাবে নির্ধারণ করাটা খুব কঠিন কাজ, the right time for every action, যে কোনো কাজের রাইট টাইমটা কী হবে, সঠিক সময়টা কী হবে সেটা নির্ধারণ করা খুবই কঠিন কাজ। আবারও বলছি, যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমরা যে ভিডিওগুলো করছি সেগুলো তোমরা তবে দেখতে পাবে। এখানে বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল ফর of wise men who would help him to fix the proper time for everything. এবং তাহলে কি করবে? সে কাউন্সিল করবে, একটা সভা গঠন করবে, অফ ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তিদের সভা গঠন করবে, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, তার কাজের সঠিক সময় কোনটা এই জ্ঞানী লোকেরাই নির্ধারণ করবে। বাট দেন, কিন্তু তারপর এগেইন আদার সাইড, আবারও অন্যরা বলল, দেয়ার ওয়ার সাম থিংস, কিছু জিনিস তো অবশ্যই আছে, হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর কাউন্সিল, এমনও কাজ আছে যেগুলো সব সময় কাউন্সিলের সামনে কিন্তু তোলা যায় না, এমনও কাজ থাকে যেগুলো সবার সামনে তোলা যায় না। প্রত্যেকের ব্যক্তিগত কিছু কাজ থাকে যেগুলো আমরা জনসম্মুখে বলতে পারি না, তো সেই কাজগুলো আমরা সবার সামনে কি করে তুলব, অনেকে এই প্রশ্নটা করলো। বাট অ্যাবাউট হুইচ, সে সম্পর্কে ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, একজনকে কিন্তু নির্ধারণ করতে হবে, হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, যে তাদেরকে সেই নির্ধারণ করতে হবে যে সেগুলো পারফর্ম করা হবে কি না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেই সম্পর্কে যদি নির্ধারণ করতে যায়, যদি সিদ্ধান্ত নিতে চায়, ওয়ান মাস্ট নো, যেন অবশ্যই জানবে, বিফোর হ্যান্ড, আগে থেকেই জানবে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি হতে যাচ্ছে সেটা কিন্তু সে আগে থেকে জানবে, তার সেই নিরূপণ করার ক্ষমতা থাকতে হবে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটা কিন্তু শুধুমাত্র ম্যাজিশিয়ানসরা মানে জাদুবিদরা, যারা জাদু করতে পারে সেই সমস্ত লোকেরাই, হু নো দ্যাট, তারা কিন্তু এটা জানতে পারেন। এই প্রসঙ্গে আমি এটা বলে রাখি যে জাদুবিদদেরকে মনে করা হয় যে তারা সাধারণ মানুষের থেকে অনেক বেশি মাইন্ড পাওয়ারকে ব্যবহার করে, সুতরাং তারা কি ঘটতে যাচ্ছে এই সম্পর্কে জ্ঞান সাধারণ মানুষের থেকে বেশি রাখে। তাই এখানে একটা কথা বলা হয়েছে যে একমাত্র ম্যাজিশিয়ানসরাই জানে যে এই ব্যাপারটাই,
and therefore in order to know the right time for every action one must consult magicians. যদি সেই সম্পর্কে যদি আমরা জানতে চাই যে কোনো অ্যাকশনের যথার্থ সময় কি, সেটা যদি জানতে চাই তাহলে ম্যাজিশিয়ানসদেরকেই কনসাল্ট করতে হবে, মানে ম্যাজিশিয়ানসদের সঙ্গেই সলা পরামর্শ করতে হবে, কনসাল্ট করতে হবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর শেষ হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় প্রশ্নের উত্তর যখন চাওয়া হয়েছিল তখন সেই উত্তরটাও কম ভিন্নতাপূর্ণ ছিল না, মানে এটা বিভিন্ন রকমের মতামত দেওয়া হয়েছিল পণ্ডিতদের দ্বারা। সামসাইড কে বলল, তার আগে বলে দিই যে দ্বিতীয় প্রশ্ন কারা কি ছিল। দ্বিতীয় প্রশ্নটা এরকম ছিল যে কারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাদের কাদের কথা শুনবে আর কাদেরকে অ্যাভয়েড করবে। তাহলে প্রথমত ছিল যে টাইম, দ্বিতীয়ত ছিল লোকজন বা পিপল, ওকে, আর তারপরে হবে ইম্পর্টেন্ট জিনিস। এই তিনটে জিনিসকে খেয়াল রাখতে হবে। তো প্রথমে ইম্পর্টেন্ট টাইম কি সেই সম্পর্কে বললো, এখন বলতে যাচ্ছে যে ইম্পর্টেন্ট পিপল কারা, যাদেরকে রাজার শোনা উচিত বা কাদেরকে অ্যাভয়েড করা উচিত। সেই প্রশ্ন উত্তরে সামসাইডকে বললো দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স। লোকেদেরকে জারের যে সমস্ত লোকগুলো প্রয়োজন সেটা হচ্ছে সভার লোকেরা, কারণ সভায় বিভিন্ন পণ্ডিতরা, রাজারা, মন্ত্রীরা বসে এবং কোনো ঘটনা ঘটলে সেটা রাজার সামনে ডান দিক বাম দিক, ভালো মন্দ খারাপ দিক, মানে সমস্ত দিকগুলো তুলে ধরে সেটা সঠিক জায়গায় তারা দাঁড়ায়। সুতরাং কাউন্সিলররা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ লোক রাজার কাছে। আদার্স, অন্য লোকেরা বলল যেটা না, ধর্মীয় লোকেরা, প্রিস্টরা বেশি ইম্পর্টেন্ট। আদার্স, অন্যরা বলল দ্য ডক্টরস, কেউ কেউ বললো ডাক্তাররা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওয়াইল সাম সাইড, কিছু কিছু লোক তো আবার এরকমও বললো দ্য ওয়ারিয়ার্স, যোদ্ধারা বেশি গুরুত্বপূর্ণ। রাজার কাছে যোদ্ধারাও কম গুরুত্বপূর্ণ নয়, সুতরাং যোদ্ধারাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওয়ার দ্য মোস্ট নেসেসারি, তাহলে এরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নে, অ্যাজ টু হোয়াট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি বা সমস্ত জিনিস কোনটি যেটা রাজা করা উচিত। সাম রিপ্লাইড, কেউ উত্তর দিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে, ওয়াজ সায়েন্স, সেটা হলো কি বিজ্ঞান। কেউ কেউ বললো যে বিজ্ঞান হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আদার্স সেড ইট, অন্যরা বলল ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার। স্কিল ইন ওয়ারফেয়ার মানে যুদ্ধের নৈপুণ্যতা, যুদ্ধের দক্ষতা। তাহলে অন্যরা বলল যে ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধের দক্ষতা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদার্স এগেন, অন্যরা আবার বলল দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ। কেউ কেউ বলল যে এটা ধর্মীয় প্রার্থনা, এটা গুরুত্বপূর্ণ। ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করো সব ঠিক হয়ে যাবে, এরকম যারা বিশ্বাস করে তারা কিন্তু বলবে যে ধর্মীয় ওরশিপ, মানে ওরশিপ মানে পুজো প্রার্থনাকে ওরশিপ বলা হয়। তাহলে এইগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ জিনিস তাদের মতে। আমরা দেখলাম তিনটে প্রশ্নের উত্তর তো হয়ে গেল, কিন্তু তিনটে প্রশ্নের উত্তর কোনো সিঙ্গেল মতামতে হয়নি, সবাই সবার মতো করে বিভিন্ন রকম উত্তর দিয়েছে। যেই কথাগুলো যে শুনবে সে তো একেবারে ফ্ল্যাবারগাস্টেড হয়ে যাবে, মানে কনফিউজড হয়ে যাবে। তো এখন রাজাক্ষেত্র তাই হলো, ওয়ান আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত আনসার কিন্তু ভিন্নমূলক হওয়ায় দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, রাজা কিন্তু কারোর সঙ্গেই বা জার কিন্তু কারোর সঙ্গেই সম্মত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, সুতরাং পুরস্কার কাউকে দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু তখনও সে খুঁজছিল দ্য রাইট আনসার, সঠিক উত্তর খুঁজছিল টু হিজ কোয়েশ্চেন্স। এখনও তিনি কিন্তু হাল ছাড়েননি, প্রশ্নের উত্তর তারা চাই। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি ভাবলেন যে একটা হারমিটের সঙ্গে দেখা করবেন। হারমিট মানে এক সাধু বা সাইন্ট, SAINT, সাইন্ট মানেও কিন্তু সাধু। তো একটা হারমিটের সঙ্গে তিনি দেখা করবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে হারমিট, যে সাধু, যে বিখ্যাত, রিনাউন্ড মানে বিখ্যাত, ফর হিজ উইজডম, উইজডম মানে জ্ঞান, তার জ্ঞানের জন্য বিখ্যাত। দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিট একটা জঙ্গলে বাস করত। হুইচ হি নেভার কুইটেড,
যেটা সে কখনো ছেড়ে যায়নি। হি রিসিভড নান, তিনি কাউকে গ্রহণ করতেন না, বাট কমন ফক, সাধারণ মানুষ ছাড়া। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, সুতরাং কি হলো, জার সাধারণ পোশাক পরলেন। সাধারণ পোশাক পরলেন কেন? কারণ যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি কিন্তু সাধারণ লোক ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলেন না। সুতরাং যার সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, হারমিটের কুড়ে ঘরে পৌঁছানোর আগেই, সেল মানে কিন্তু কুড়ে ঘরের ক্ষেত্রে, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, ডিসমাউন্টেড মানে নামলেন, ফ্রম হিজ হর্স তার ঘোড়া থেকে, লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, বডিগার্ডগুলোকে পিছনে ছেড়ে দিলেন, বলো তোমরা এখানে থাকো। অ্যান্ড ওয়েন্ট অ্যালোন, এবং একলাই এগিয়ে গেল। When the jar approached, যখন জার এগিয়ে গেল, the hermit was digging the ground in front of his hut. তখন কি করলো, যখন জার এগিয়ে গেল তখন হারমিট তার বাড়ির সামনে জমি খুঁড়ছিল, তার ঘরের সামনে জমি খুঁড়ছিল। ওয়াজ ডিগিং মানে খুঁড়ছিল, দ্য গ্রাউন্ড মানে জায়গা, ইন ফ্রন্ট অফ মানে সামনে, হিজ হাট মানে তার কুড়ে ঘর, তার কুড়ে ঘরের সামনে জায়গা খুঁড়ছিল। সিইং দ্য জার, জারকে সে দেখতে পেল, কিন্তু জার, এই যে জার বা রাজা, তিনি কিন্তু বুঝতে পারেননি। হি গ্রিটেড হিম, তাকে সে সম্বোধন করলে, যে সম্বোধন মানে শুভ দিন, মানে গুড ডে বা গুড মর্নিং বা গুড নুন, এরকম একটা সম্বোধন তিনি করলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তিনি তার কাজ কিন্তু চালিয়ে গেলেন। কেউ যদি আসে তাকে যেমন সম্মান জানাতে হয় সম্মান জানালেন, কিন্তু কাজ চালিয়ে গেলেন। এখান থেকে আমরা একটা জিনিস শিখে নিতে পারি ছাত্ররা, যে দেখো একজন, আমি ঘরে বসে পড়ছিলাম, কোনো একটা লোক বাড়িতে আসলো, আমার পড়াটা হয়তো সে ডিস্টার্ব করে দেবে, কিন্তু এই ক্ষেত্রে যাকে দেখা, সাধারণ হারমিটকে দেখে শেখা উচিত যে ঠিক আছে, তার সঙ্গে যেটুকু কথা বলার তিনি বললেন, কিন্তু কাজ চালিয়ে গেলেন, মানে নিজের যে ধ্যানকে কিন্তু ভাঙলেন না। দেখো হারমিট ধ্যান করেন, যে ধ্যান করেন মানে শুধুমাত্র যে ঈশ্বরের প্রার্থনা করেন তাই নয়, এক্ষেত্রে তিনি কর্মব্রত, কাজে ব্রত হয়ে আছেন, তিনি কারোর দ্বারা মানে চঞ্চল হয়ে যাচ্ছেন না, যেটুকু করার তার জন্য তিনি করলেন, না হলে তিনি আবার ভাববেন ইনি অহংকারী ব্যক্তি, সুতরাং তিনি সেটুকু করলেন এবং তার কাজ চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল, ফ্রেইল কথাটা খুবই ইম্পর্টেন্ট। ফ্রেইল মানে দুর্বল, মানে একেবারে শারীরিকভাবে পাতলা, অ্যান্ড উইক এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক, এবং প্রত্যেকবারই যখন সে কোদালটা স্টাক হিজ স্পেড, যখন সে কোদালটা বসাচ্ছিল মাটিতে, ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে বসাচ্ছিল, অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, অল্প মাটি খুঁড়তে পারছিল। আর্থ মানে পৃথিবী খোঁড়া না, পৃথিবীকে খুঁড়ে, মানে পৃথিবীর যে মাটি, এক্ষেত্রে মাটিকে বোঝানো হচ্ছে আর্থ বলতে। তো অল্প অল্প মাটি উঠছিল, এবং হি ব্রিথ হেভিলি, এবং খুব জোরে জোরে সে শ্বাস নিচ্ছিল। তোমরা যারা কোদাল দিয়ে কাজ করেছো তারা জানো যে কোদাল দিয়ে মাটি খোঁড়া খুব কঠিন কাজ। এক্ষেত্রে বয়স্ক লোক, তার বয়স হয়েছে, তার শারীরিক গঠনটা বলা হয়েছে যে হি ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, এবং সেই কারণে সে অল্প জোরে মাটিতে কোদাল বসাতে পারছেন না, এবং যেটুকু অল্প অল্প মাটি তুলতে পারছেন, এবং যেটুকুই কাজ করছেন তার জন্য তিনি খুবই ক্লান্ত এবং জোরে জোরে শ্বাস ফেলছেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেল, অ্যান্ড সেড, এবং বলল, I have come to you, আমি আপনার কাছে এসেছি। ওয়াইজ হারমিট, ও জ্ঞানী সাধুবাবু, আপনার কাছেই আমি এসেছি। টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, 3টে প্রশ্নর উত্তর খুঁজতে আপনার কাছে এসেছি। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট রাইট টাইম, কী করে আমি শিখতে পারি যে সঠিক সময়ে সঠিক কাজটি আমি করব। হু আর দ্য রাইট পিপুল আই মোস্ট নিড, কেন লোকগুলো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড টু হোম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান দ্য রেস্ট, এবং যাদের প্রতি আমি বেশি গুরুত্ব দেব অন্যদের তুলনায়। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড এবং কোন কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশনস, এবং আমার সেই দিকে প্রথমে আগ্রহ দেওয়া উচিত। এই প্রশ্নগুলো তাকে করলেন। দ্য হারমিট লিসেন টু দ্য জার, এবং হারমিট জারের কথাগুলো শুনলেন, অ্যান্ড আনসার্ড নাথিং, কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, এবং সে জাস্ট হাতে একটু থুতু দিল, অ্যান্ড রিকমেন্সড ডিগিং,
রিকমেন্স কথাটা মানে রিস্টার্টেড বা রিজিউমড। কমেন্টস মানে শুরু করা, রিকমেন্স মানে আবারও শুরু করলেন, ডিগিং মানে খোঁড়া, মাটি খোঁড়া আবারও শুরু করলেন। দেখো কোদালে যখন কেউ খোঁড়ে, কোদালটাকে একটু হাতটাকে একটু নরম করার জন্য জল বা অনেক সময় চাষিরা থুথু দেয়, তো দিয়ে হাতটাকে ভিজিয়ে নেয়, নাহলে হাতটা খুব গরম হয়ে যায়। তো এক্ষেত্রে যারও তাই করেছিল, সে স্প্যাট অন হিজ হ্যান্ড, সে হাতে থুতু দিল এবং সে কাজ শুরু করলো। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, আপনি ক্লান্ত, জার বলল। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, এবং আমাকে কোদালটা দাও, আমি আপনার জন্য একটু কাজ করে দিই। আমাদের পরের পাতা শেষ হলো এবং পরের পাতা শুরু হব। আমরা একটা কথা ঘোষণা করি যে আমরা সাজেশন একটা দেব, যাদের যাদের সাজেশনের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে এই ভিডিওর কমেন্টে গিয়ে অবশ্যই নিজেদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, কারণ সাজেশন আমরা তাকেই পাঠাবো যারা মোবাইল নাম্বার দেবে এবং তাদের আমরা হোয়াটসঅ্যাপ করে দেব। তো যাদের এই সাজেশন 12 ক্লাসের সাজেশন প্রয়োজন আছে তারা কমেন্টে তাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, ধন্যবাদ আপনাকে যে আপনি আমার জন্য খুঁড়তে চাইছেন। গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে কোদালটা দিলেন। অ্যান্ড হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং তিনি মাটিতে বসে পড়লেন। স্যাট ডাউন বসে পড়লেন অন দ্য গ্রাউন্ড, মাটিতে। হোয়েন হি হ্যাড ডাগ 2 beds, যখন সে 2টো বেড মানে 2টো জায়গা খোঁড়া হয়ে গেল, দ্য জার স্টপ, জার থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, আবার প্রশ্নটা বললেন। এটা খেয়াল রাখতে হবে, 2টো বেড খোঁড়ার পরে আবার প্রশ্ন রিপিট করলেন। দ্য হারমিট এগেইন গেভ নো আনসার, আবারও হারমিট কোনো উত্তর দিল না, বাট রোজ, এবং উঠল, অ্যান্ড স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, এবং বলল যে কোদালটা আমাকে দাও। and said, now rest a while and let me work for a bit, এবং একটু বিশ্রাম নাও, আমাকে একটু করতে দাও। But the jar did not give him the spade, কিন্তু জার তাকে কোদাল দিলেন না। and continued to dig, এবং আবারও খুঁড়তে লাগলেন। দেখো জার অবশ্যই ভালো ছিল, নাহলে জার একজন সাধারণ মানুষের কাজ করে দিচ্ছে সাধারণ বেশে এসে, এবং যখন সেই ভদ্রলোক যখন আবারও চেয়ে নিচ্ছেন তখন আবার কোদাল দিচ্ছেন না, কারণ তিনি বুঝতে পারছেন যে আমি সুস্থ সবল ব্যক্তি, এই কাজটা করা উচিত। এই ভদ্রলোককে যদি কোদাল দিই তার মানে তার উপরে হাতুড়ির ঘা দেওয়া হবে, তিনি এই সময়ে রেস্ট নেওয়া দরকার, তিনি এইসব কাজ করবেন, আমি থাকতে তিনি কাজ করবেন এটা সম্ভব নয়। সুতরাং তিনি মনে মনে এরকম ভেবে হয়তো কোদালটি আবার দিলেন না। অ্যান্ড 1 hour passed, আরও 1 ঘন্টা কেটে গেল। অ্যান্ড আনাদার, আর একটা ঘন্টা কেটে গেল। দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্যের পিছন দিকে সূর্য ডুবতে শুরু করলো। দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবং জার শেষ পর্যন্ত কোদালটি মাটিতে জোরে বসিয়ে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইজ ম্যান, হ্যাঁ জ্ঞানী ব্যক্তি, ফর অ্যান আনসার, একটা উত্তর পেতে এসেছিলাম, টু দ্য মাই কোয়েশ্চেন্স, কিছু প্রশ্নের উত্তরে। ইফ ইউ ক্যান গিভ মি নান টেল মি শো, যদি উত্তর না দিতে পারো তাহলে আমাকে বলো, আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি চলে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং সেড দ্য হারমিট, লেটস সি হু ইজ ইট, এই সঙ্গে দৃশ্যপট পরিবর্তিত হচ্ছে। হিয়ার কামস সামওয়ান রানিং, কেউ দৌড়ে দৌড়ে আসছে, সেড দ্য হারমিট। উত্তরটা এই সময়ে কিন্তু হয়তো উনি দিতে পারতেন, কিন্তু এই সময়ে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি? হিয়ার কামস সামওয়ান রানিং, একজন দৌড়িয়ে আসলো, সেড দ্য হারমিট, উত্তর হারমিট বলল, লেট আস সি হু ইট ইজ, দেখো দেখো কে আসছে ছুটে। যার টার্ন রাউন্ড, যার ঘুরলো, স এ বিয়ার্ডেড ম্যান, একটা দাড়ি যুক্ত একটা ব্যক্তি, কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে ছুটতে ছুটতে আসছে একটা দাড়িওয়ালা লোক। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড অ্যাগেন্স্ট হিজ স্টোমাক, তার মানুষটা তার হাত দুটোকে পেটের মধ্যে চেপে ধরেছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং হাতের নিচ থেকে রক্ত বের হচ্ছিল। হোয়েন হি রিচ দ্য জার, যখন সে জারের কাছে পৌঁছলো, হি ফেল ফেইন্টিং, সে কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছিল, অন দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে,
ফিবলি, এবং আস্তে আস্তে সে মর্নিং করছিল, মানে বিলাপ করছিল, দুঃখ প্রকাশ করছিল। দ্য জার, রাজা, অ্যান্ড দ্য হারমিট আনফেস্টেন দ্য ম্যানস ক্লোদিং। আনফেস্টেন মানে খুলে দিল। এই দুজন ব্যক্তি, জার এবং হারমিট, কী করলো? খুলে দিল মানুষের জামা কাপড়গুলো সব খুলে দিল। দেয়ার ওয়াজ এ লার্জ ওন্ড ইন হিজ স্টোমাক, তার পেটে একটা বড় ক্ষত হয়েছিল। দ্য জার ওয়াস্ট ইট, জার কিন্তু সেটাকে ধুয়ে দিল অ্যাজ বেস্ট ইজ হি কুড, যত ভালোভাবে যার পারে সেরকম করেই কিন্তু সেই ক্ষতটা সে ধুয়ে দিল। অ্যান্ড ব্যান্ডেজ ইট, এবং সে আবার ব্যান্ডেজ করে দিল উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে। প্রশ্নটা এখানে হয় সে কী দিয়ে ব্যান্ডেজ করেছিল? রুমাল দিয়ে। অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং একটা তোয়ালে দিয়ে, যেটা হারমিটের ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু প্রশ্ন এখান থেকে হয়, এর আগেও কিন্তু প্রশ্ন এসেছে। বাট দ্য ব্লাড would not stop flowing, কিন্তু রক্ত থামছিল না। দ্য জার এগেন অ্যান্ড এগেন, আবারও রিমুভ দ্য ব্যান্ডেজ খুলছিল, অ্যান্ড সোকড উইথ ওয়ার্ম ব্লাড, এবং সেই ব্যান্ডেজটা যেটা রক্তেই ভরে গেছিলো সেটা বারবার সেটা সরিয়ে নিচ্ছিল। অ্যান্ড ওয়াস্ট, ধুচ্ছিল, অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, এবং ক্ষতটাকে আবারও সে কিন্তু রিব্যান্ডেজ করে দিচ্ছিল, মানে আবার বেঁধে দিচ্ছিল। হোয়েন অ্যাট লাস্ট, যখন শেষ পর্যন্ত ব্লাড সিজড ফ্লোয়িং, যখন রক্ত বন্ধ হওয়া রক্ত যখন থেমে গেল, দ্য ম্যান রিভাইভড, লোকটি সেরে উঠল। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং বলল যে আমাকে কিছু দাও, আমি পান করব। দ্য জার ব্রট, যার নিয়ে আসলো ফ্রেশ ওয়াটার, একবারে সতেজ জল নিয়ে আসলো। অ্যান্ড গেভ টু হিম, এবং তাকে দিল। কি দিল? মদ খেতে দিয়েছিল না জল খেতে দিয়েছিল না দুধ খেতে দিয়েছিল? হ্যাঁ, জল খেতে দিয়েছিল। এটা কিন্তু প্রশ্ন এর আগেও এসছে। এবং তাকে দিল। মিন হুয়াইল দ্য সান হ্যাড সেট, ওই সময় সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হতে শুরু করেছে। ইট হ্যাড বিকাম কুল, ইট হ্যাড বিকাম কুল, এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। শো দ্য জার, রাজামশাই উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের মানে সাধুর সহায়তা নিয়ে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট, এই আহত লোকটিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। লেড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানায় শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজ হিজ আইস, তার চোখ বন্ধ করে, মানে তার ঘুমিয়ে গেলেন লোকটি। অ্যান্ড ওয়াইজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেলেন। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, এবং জারও খুব ক্লান্ত ছিল। উইথ হিজ ওয়াক, সে কিন্তু হেঁটে হেঁটে এখানে এসছে, বা ঘোড়ায় চেপে সে এখানে এসেছে। অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, এবং সে মাটি খোঁড়াখুড়ি করেছে, এবং যে কাজগুলো করেছে সেই কাজের মাধ্যম দিয়ে। দ্যাট হি ক্রাউস ডাউন অন দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে দরজার গোড়া, যেখানে দরজাটা শুরু হয় ঠিক সেই জায়গাটাকে থ্রেশহোল্ড বলা হয়। সেই দরজার গোড়াতে তিনি একেবারে গুটিসুটি মেরে বসে পড়লেন। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি, এবং খুবই মানে গভীর ঘুমে ঘুমিয়ে পড়লেন। দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এবং সারা মানে সামার নাইট, মানে সামার টাইম, তখন গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালের সারা রাত্রি তিনি একেবারে ঘুম ভাঙেন, সারা রাত্রি তিনি সেখানে ঘুমিয়ে থাকবেন। হোয়েন হি অ্যাওয়েক, ইট ওয়াজ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলায় ঘুম থেকে উঠলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, এটা কিন্তু বেশ দেরি হয়ে গেছে তার ক্ষেত্রে, সেটা তার মনে পড়ছে না ও হোয়ার হি ওয়াজ, সে কোথায় ছিল। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, এবং বিছানায় যে ওই আহত লোকটি খেয়ে, এটা তার মনে পড়ছে না। গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইস, এবং বেশ আগ্রহের চোখে, শাইনিং আইস, চকচকে চোখ নিয়ে তার দিকে কিন্তু আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে। গেজিং মানে তাকিয়ে আছে। ফরগিভ মি, আমাকে মাফ করুন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালা লোকটি বললেন যে আমাকে মাফ করুন। ইন আ উইক ভয়েস, দুর্বল কণ্ঠে। দুর্বল কণ্ঠে কেন? সে এমনি দুর্বল, আবার সে একটা অন্যায় করে ফেলেছে, সেই কারণেও দুর্বল হতে পারে। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক, যখন সে দেখলো জার জেগে উঠেছে, ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়ে আছে। আই ডোন্ট নো ইউ, আমি তো আপনাকে চিনি না। অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ফর ইউ ফর, এবং আপনাকে মাফ করার মতো আমার কিছু নেই। সেড দ্য জার, জার বললেন। ইউ ডো নট নো মি বাট আই নো ইউ, তুমি আমাকে চিনো না কিন্তু আমি তোমাকে চিনি। আই অ্যাম দ্য এনিমি অফ ইউর্স হু সোল টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, আমি আপনার সেই শত্রু, এনিমি অফ ইউর্স আপনার শত্রু, হু সোর টু যে শপথ নিয়েছিল রিভেঞ্জ নেবে, প্রতিশোধ নেবে, হিমসেলফ অন ইউ সে তোমার উপরে প্রতিশোধ নেবে, এটা শপথ নিয়েছিলেন, সেই রকম একটা শত্রু আমি। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজ হিজ প্রপার্টি, কারণ কি? কারণ তুমি তার ভাইয়ের
সম্পত্তি ভাইকে মেরে দিয়েছো এবং তার সম্পত্তি কেড়ে নিয়েছো। I knew you had gone alone to see the hermit. আমি জানতাম যে তুমি হারমিটের সঙ্গে দেখা করতে গেছো, and I resolved to kill you on your way back. আমি শপথ নিয়েছিলাম যে তুমি যখন ফিরে আসবে তখন তোমাকে মেরে দেবো। But the day passed, দিন কেটে গেল, and you did not return. তুমি ফিরে আসলে না। So I came out from my ambush to find you. আমি ambush মানে ঝোপ, যেখানে মানুষ লুকানো যায়, হ্যাঁ, লুকিয়ে থাকা যায়। সেখানে বুশ মানে ছোট বুশ, আর অ্যাম্বুশ মানে একটা বড় বুশ যেখানে লুকিয়ে কোনো কাজ করা যায়, অ্যাম্বুশ বলে। টু আই কেম আউট মাই অ্যাম্বুশ, আমি সেই আমার ঝোপ থেকে বেরিয়ে আসলাম, টু ফাইন্ড ইউ, তোমাকে খুঁজে বের করার জন্য। অ্যান্ড কেম আপন ইউর বডিগার্ড, এবং কেম আপন সাক্ষাৎ হলো তোমার বডিগার্ডদের সঙ্গে। দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনে ফেললো। অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে বিক্ষত করে দিল। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে আসলাম। বাট should have bled to death had you not dressed my wound. আমি তো মরেই যেতাম, রক্তক্ষরিত হয়ে মরেই যেতাম যদি না তুমি আমাকে এরকম করে বারবার রিব্যান্ডেজ করে দিতে। I wished to kill you, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, and you have saved my life, এবং আপনি আমার জীবন সেভ করেছেন। এটা একটা আইরনি, এটা উল্টো হলো, হ্যাঁ, যেটা তিনি করতে এসেছিলেন সেটা হলো না, এবং তার উল্টো জন্যই কিন্তু এটা করে দিলেন। এটা আইরনি বলা হয় ইংলিশে। বাট ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, ইফ ইউ উইশ ইট, যদি তুমি এটা চাও, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তাহলে আমি আপনার খুব বিশ্বাসযোগ্য চাকর হয়ে আমি আপনাকে সেবা করতে চাই। অ্যান্ড উইল বিড মাই সানস টু ডু দ্য সেম, এবং আমি আমার ছেলেদেরকেও আদেশ দেব যে একই কাজ যেন তারা করে। ফরগিভ মি, আপনি আমাকে মার্জনা করুন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। জার কিন্তু বেশ খুশি হলেন যে ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস, সে শান্তি স্থাপন করেছেন, তার শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করেছেন সো ইজিলি, এত সহজেই। এতে তিনি খুশি হলেন যে আরে শত্রুর সঙ্গে আমার এত সহজেই মিত্রতা তৈরি হলো। টু হ্যাভ গেইন হিম অ্যাজ ফর এ ফ্রেন্ড, এবং তাকে বন্ধু হিসাবে পেয়েও সে খুশি হলো। হি নট অনলি ফরগেভ হিম, শুধুমাত্র তাকে মাফ করে দিলেন না, তাছাড়াও কী করে, বাট সেড দ্যাট হি উড সেন্ড হিজ সার্ভেন্ট, সে তার চাকরকে পাঠিয়ে দেবে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, এবং তার ফিজিশিয়ানস মানে তার ডাক্তারকে পাঠিয়ে দেবে যেন তার একটু পরিষেবা দেয়। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে, এটা শপথ করলেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, ওই উন্ডেড ম্যানের কাছ থেকে সে ছুটি নিয়ে, মানে বিদায় নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট টু দ্য পর্চ, মানে বারান্দা, জার কিন্তু বারান্দায় চলে গেলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড, এবং চারিদিকে তাকালেন ফর দ্য হারমিটের জন্য। হারমিট কোথায় আছে সেটা খুঁজতে লাগলো। বিফোর গোয়িং অ্যাওয়ে, দূরে যাওয়ার আগে, হি উইশড ওয়ান্স মোর, সে আর একবারও টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড ফুড, সে চাইছিল যে শেষবারের মতো এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে সে জানবে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট বাইরে ছিল। অন হিজ নিজ, তার হাঁটু গেড়ে বসেছিল। সোয়িং সিড, সে বীজ বপন করছিল। ইন দ্য বেডস, সেই যে জমিগুলোতে কাল খুঁড়েছে সেই জমিগুলোতে বীজ লাগাচ্ছিল। অ্যান্ড দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেগুলো আগের দিন খোঁড়া হয়েছে সেই জমিতে সে বীজ লাগাচ্ছে। দ্য জার অ্যাপ্রোচড হিম, যার তার কাছে গেল, অ্যান্ড সেড, এবং বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান, আমি আপনাকে প্রার্থনা করছি যে আপনি আমাকে প্রশ্নগুলোর উত্তর দাও, দেন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তোমাকে তো উত্তর দেওয়া হয়েই গেছে। সেইড দ্য হারমিট, হারমিট বলল যে তোমাকে তো উত্তর দিয়েই দিয়েছি। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তার হাঁটু গেড়ে তখনও বসে আছেন। লুকিং আপ অ্যাট দ্য জার, এবং যারের দিকে সে তাকায়। হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়ে আছে। ইউ হ্যাভ আনসার্ড, উত্তর কি করে দিলে? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো? আক্স দ্য জার, জার জিজ্ঞাসা করলো যে কি করে উত্তর দিলে, তুমি কি বলতে চাইছো? এই যে বড় প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের শেষ প্যারাগ্রাফ, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইখানে পুরো প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। এটা ভালো করে বোঝা দরকার, সময় একটু তোমাদের লেগে যাবে, কিন্তু থেমে থেমে তোমরা যদি দেখে নাও তাহলে এটা পুরোটা
তোমরা বুঝতে পারবে। ডু ইউ নট সি, ডু ইউ নট সি, তুমি দেখতে পাওনি, বুঝতে পারোনি? রিপ্লাইড দ্য হারমিট, হারমিট বলল, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি তুমি আমার উইকনেসকে তুমি করুণা না করতে, পিটি না করতে, হ্যাড নট ডাগ দোজ বেগস ফর মি, যদি তুমি আমার জন্য ওই জমিটা না খুঁড়ে দিতে, বাট হ্যাড গন ইউর ওয়ে, তুমি তোমার রাস্তায় চলে যেতে, তুমি তোমার রাস্তায় কাজ করতে চলে যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, ওই লোকটা তোমাকে কিন্তু অ্যাটাক করত। ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, তাহলে তুমি আমার সঙ্গে না থাকার কারণে রিপেন্ট করতে, মানে দুঃখ করতে। ইউ হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সঙ্গে না থাকার কারণে তুমি কিন্তু রিপেন্ট করতে, দুঃখ করতে। সো ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং মাই বিটস, তাহলে তোমাকে সেভ করার জন্য গুরুত্বপূর্ণ সময় কোনটা হলো? যে যখন তুমি আমার বেডটাকে ডিগিং করছিলে, ওই সময়টাতে তোমার কিন্তু জীবন বেঁচেছে। অ্যান্ড ইট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং আমি তোমার কাছে ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড টু ডু মি গুড, এবং আমার ভালো করাটা ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আমার যে ভালো করলে এটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল। এখানে 3টে প্রশ্নের উত্তর হয়ে গেছে। সময় কোনটুকু? যেটুকু সময় তুমি আমার সঙ্গে ছিলে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম যে তুমি আমাকে হেল্প করেছো। এবং গুরুত্বপূর্ণ কাজ কোনটা? যে আমার যে কাজটা তুমি করে দিয়েছো, সাহায্য করেছো, সেটাই তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা বিজনেস ছিল। আবারও আফটার ওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখনও এতে একটা সেট উত্তর হয়ে গেল, আবারও একটা সেটে উত্তর দিচ্ছে আফটার ওয়ার্ডস, কিছুক্ষণ পরে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন লোকটি আমাদের কাছে ছুটে আসলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমটা ছিল, হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, যখন তুমি তাকে সেবা দিচ্ছিলে, সেই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় ছিল। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওনস হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, যদি তুমি তাকে সেবা না করতে, তার বান্ডেজটা বারবার বেঁধে না দিতে, তাহলে সে মরে যেত তোমার সঙ্গে শান্তি স্থাপন না করেই, তোমার সঙ্গে শত্রুতা রেখেই মরে যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সুতরাং সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা তুমি সেবা করেছো। হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, তুমি তার জন্য যে কাজটা করেছো সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড দেন রিমেম্বার দেন, তাহলে মনে রেখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে দুটো সেটে উত্তর দেওয়া হয়ে গেছে এবং তিনি সাধারণ একটা জেনারেলাইজেশন করছেন এবার। তাহলে এবার দেখো এখানে রিমেম্বার দেন দি কোলন দিয়েছে। কোলনটা দেওয়ার আমরা কখন দিই? এই কোলনটা আমরা তখনই দিই যখন আমরা কোনো ইতিহাসের প্রশ্নের পয়েন্ট লিখিয়ে দিয়ে আমরা ব্যাখ্যা দিই। এখানে কবি লেখক লিও টলস্টয় এই স্টাইলটা নিয়েছেন, এখানে নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে সহজেই বলতে চাইছেন, ব্যাখ্যাটা এভাবে দিচ্ছেন, না কি বুঝলাম আমরা গল্পটা থেকে? দেয়ার ইজ অনলি ওয়ান থিং, একটা জিনিস আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাও দিয়ে জিজ্ঞাসা, নাও মানে এই সময়টা, এই বর্তমান সময়টা, প্রেজেন্ট মোমেন্টটা, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন যেমন আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি এবং তোমরা ভিডিও দেখছো, এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তুমি যার সঙ্গে কন্ট্যাক্টে আছো, মানে আমার সঙ্গে কন্ট্যাক্টে আছো, আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এইটা হচ্ছে এরকম করে বুঝতে হবে, সমস্ত ক্ষেত্রে এই থিওরি অ্যাপ্লাই করতে হবে। বিকজ কেন এই সময়টা বেশি গুরুত্বপূর্ণ? কেন? বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, এটাই সবচেয়ে একমাত্র সময় হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমরা আমাদের সময়কে প্রয়োগ করতে পারি। একটা কাজ করছি, সেটা খারাপ করে দিতে পারি, আবার ভালো করতেও পারি। সেই ক্ষেত্রে আমরা সময় প্রয়োগ করতে পারি, আর সময়টা পেরিয়ে গেলে আর আমরা সেই জায়গাটায় ক্ষমতা প্রয়োগ করতে পারি না। ক্ষমতা প্রয়োগের সময় আমরা এইটুকুই জানি। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সে, উইথ হোম ইউ আর, যার সঙ্গে তুমি আছো বা যার সঙ্গে তোমরা থাকো, সেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফর নো ম্যান নোজ, কারণ কোনো ব্যক্তি জানে না, হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস,
কারণ একজন মানুষ জানে না যে কার সঙ্গে তার ডিলিংস হবে, মানে কাজকর্ম চলবে, সেটা কেউ জানে না। কার সঙ্গে কীভাবে কাজকর্ম হবে কেউ জানে না। আগে থেকে আমরা কিছু বুঝতে পারি না। প্রেজেন্ট মোমেন্টটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই সময় আমরা নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে পারি। ইচ্ছা করলে কাজটা করতে পারি, না ইচ্ছা করলে না করতে পারি, বা কাউকে আমরা কারোর উপরে ফল প্রয়োগ ভালো করতে পারি কাজটি, বা কাজটির উপরে আমরা বন্ধ করতে পারি। তো এইভাবে আমরা সেই সময়টুকুর মধ্যে আমরা বল প্রয়োগ করতে পারি। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, এবং তার ভালো করাটাই, যার সঙ্গে তুমি থাকছো তাদের মঙ্গল চাওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ। বিকজ ফর দ্যাট পারপাস অন অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু লাইফ। তাহলে সেই কারণের জন্যই কি হলো, মানুষকে একমাত্র পৃথিবীতে পাঠানো হয়েছে যে তোমার পাশে যারা আছে তাদের সবসময় ভালো করো, তোমার পাশে যারা আছে তাদের সবসময় ভালো করো। এই কারণেই মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তো এটা অবশ্যই এখানে আমার ধর্মীয় বিষয় আছে, কারণ ধর্মীয়টা দিয়ে হচ্ছে যে মানুষ পৃথিবীতে এসছে, ঈশ্বরকে পাঠিয়েছে যে সেই কারণে যে মানুষ মানুষকে সাহায্য করবে। এটা ছাত্রদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। যখন তোমরা বন্ধুদের সঙ্গে স্কুলে বা কলেজে থাকছো, তখন তোমার বন্ধুরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তুমি যে কাজটার জন্য ব্রত হয়েছো, মানে পড়াশোনা করার জন্য, সেই কাজটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এবং যে সময়টা তোমরা পাচ্ছো, একটা অ্যাকাডেমিক ইয়ার, যে বছর তোমরা 11 বা 12 পড়ছো, সেই বছরটা তোমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এই যে তিনটে জিনিসকে যদি আমরা ব্যবহার শিখি, ছাত্র হিসেবেও আমরা সফলতা পাবো, বা আমি আগেও বলেছি বিজনেসম্যান হিসাবেও তার নিজস্ব ওয়েতে, তার নিজস্ব রাস্তাতে এই তিনটে প্রশ্নের উত্তর যদি সে খুঁজে দিতে বের করতে পারে, তাহলে কিন্তু সেও সফলতা পাবে। তো এক্ষেত্রে আমরা এই টেক্সটটি শেষ করছি এখানেই। তবে আমি আবারও বলছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমরা সাজেশন খুব শীঘ্রই দেবো। সাজেশন নেওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে গিয়ে নিজেদের ফোন নাম্বারটা, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে, যাতে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।